গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেল ৫১ ফিলিস্তিনির, ধ্বংসস্তূপে চাপা শত শত মানুষ। ভেনেজুয়েলার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের নৌবহর, বাড়ছে উত্তেজনা। মাদুরোর ডাকে সেনাবাহিনীতে যোগ দিচ্ছে লাখো নাগরিক। চীনা কোম্পানির বুদ্ধিমত্তার কাছে হার মানল মার্কিন শুল্কনীতি। আমেরিকায় কারখানা তৈরি করে শুল্ক এড়াচ্ছে চীনা কোম্পানিগুলো। গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ গেছে ৫১ ফিলিস্তিনির। এর মধ্যে ২৪ জন মারা গেছেন খাবার আর ত্রাণের জন্য অপেক্ষা করার সময়। এছাড়াও অনাহার আর অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৮ জনের। গাজার শহর জুড়ে ইসরায়েলি ট্যাঙ্ক ও বিমান হামলা চালিয়ে ১,০০০-এরও বেশি ভবন ধ্বংসস্তূপে পরিণত করেছে, যার নিচে এখনও শত শত মানুষ জীবন্ত চাপা পড়ে আছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স বাহিনী। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী গত ৬ অগস্ট থেকে গাজা শহরে তাদের অভিযান তীব্রতর করেছে। তাদের ট্যাঙ্ক বাহিনী গাজার সাবরা এলাকায় প্রবেশ করায় প্রায় ১০ লাখ বেসামরিক মানুষকে জীবন বাঁচাতে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করা হয়েছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স তাদের বিবৃতিতে জানিয়েছে, অবিরাম গোলাবর্ষণ ও রাস্তা অবরুদ্ধ থাকার কারণে উদ্ধারকারী দলগুলো বেশিরভাগ এলাকায় পৌঁছাতে পারছে না। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষগুলোকে বাঁচানো সম্ভব হচ্ছে না। হাসপাতালগুলো আহতদের ভিড়ে পরিপূর্ণ। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা একেবারে হিমশিম খাচ্ছেন। ইসরায়েলি সেনারা ক্ষুধার্ত ফিলিস্তিনিদের দিকে নিয়মিত গুলি চালাচ্ছে। মানুষ যখন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত GHF এর ত্রাণ কেন্দ্রগুলো থেকে সামান্য খাদ্য সহায়তা নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়, তখনও তারা হামলার শিকার হচ্ছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অনাহার ও অপুষ্টিতে এখন পর্যন্ত ২৮৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১৫ জনই শিশু। অর্থাৎ অপুষ্টিতে মারা যাওয়া প্রতি ৩ জনের মধ্যে ১ জনের বেশি হচ্ছে শিশু। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সতর্ক করে বলেছে, গাজার উত্তর থেকে দক্ষিণে কোথাও আর কোনো নিরাপদ জায়গা নেই। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র, ত্রাণ শিবির পর্যন্ত বোমা বর্ষণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাদের ধারণা, ইসরায়েলের লক্ষ্য রাফাহ শহরের মতোই গাজা শহরকেও সম্পূর্ণ ধ্বংস করা এবং সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের উৎখাত করা। ভেনেজুয়েলার শত শত নাগরিক সামরিক বাহিনীতে নাম লেখাচ্ছেন। ২৩ অগস্ট শনিবার শত শত ভেনেজুয়েলান নাগরিক দেশের ন্যাশনাল বলিভারিয়ান মিলিশিয়াতে লাইন ধরে নাম লিখিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জনগণকে আহ্বান করেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য। প্রেসিডেন্ট মাদুরোর দাবি, তিনি দেশকে রক্ষা ও শান্তি বজায় রাখার জন্য নাগরিকদের একত্রিত করছেন। যুক্তরাষ্ট্র নানা নিষেধাজ্ঞা ও চাপ দিয়ে ভেনেজুয়েলার সরকারকে দুর্বল করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেছেন তিনি। গত ২০ অগস্ট বুধবার ২টি সূত্র জানায়, যুক্তরাষ্ট্র নৌবাহিনী ৩টি বড় যুদ্ধ জাহাজ এবং ৪,৫০০ সেনা সদস্য পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে তারা ২৪ অগস্টের মধ্যেই ভেনেজুয়েলার কাছাকাছি পানিসীমায় পৌঁছাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি, এই অভিযান মূলত মাদক কার্টেল এবং সন্ত্রাসী গোষ্ঠী দমনে। তবে ভেনেজুয়েলার মতে এটি আসলে তাদের সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল। রবের্তো আলাইজা নামের এক সরকারি কর্মকর্তা দাবি করেন, তিনি প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়েছেন। আমরা ভেনেজুয়েলার সাংবিধানিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর আহ্বানে সাড়া দিয়ে বলিভারিয়ান মিলিশিয়ায় যোগ দিচ্ছি, যেন কোনো সাম্রাজ্যবাদী শক্তি আর কখনো আমাদের মুক্তিকামী মাতৃভূমিতে পা না রাখতে পারে। এর আগে সকালে কলম্বিয়ার সীমান্ত অঞ্চলে একটি বড় বিলবোর্ড টাঙানো হয়। সেখানে লেখা ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরো এবং তার মন্ত্রী দিয়েজদাদো কাবেল্লোকে ধরিয়ে দিলে পুরস্কার দেবে। তবে কিছুক্ষণের মধ্যেই কে যেন সেই পোস্টারটি সরিয়ে ফেলে। ভেনেজুয়েলায় বিশ্বের সবচেয়ে বড় তেলের মজুদ আছে। যুক্তরাষ্ট্র চায় এসব সম্পদের উপর প্রভাব রাখতে, কিন্তু মাদুরো সরকার তেলের ব্যবসায় আমেরিকাকে কিছুটা দূরে সরিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে অগণতান্ত্রিক বলে সমালোচনা করে। ২০১৮ সালের নির্বাচনে মাদুরো জেতার পর আমেরিকা বলেছিল নির্বাচন স্বচ্ছ হয়নি। মাদুরোর সরকার রাশিয়া, চীন, ইরান ও কিউবার মতো মার্কিন প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে ঘনিষ্ঠ। ফলে আমেরিকা ভেনেজুয়েলাকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে। সাগর মহাসাগর উত্তাল করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। প্রাণে বাঁচতে ঘর ছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ। সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে।
ঝড়ের তাণ্ডব মোকাবেলায় বন্ধ করে দেয়া হয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান, বিমান ও নৌ চলাচল। স্যাটেলাইট ছবিতে দেখা যায় দক্ষিণ চীন সাগরে ক্রমাগত শক্তি সঞ্চয় করে ভিয়েতনাম ও চীন উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় কাজিকি। ভিয়েতনামের জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, স্থানীয় সময় গত রোববার সকালে ঘূর্ণিঝড়টি দেশের মধ্যাঞ্চলীয় উপকূল থেকে প্রায় 500 কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঘন্টায় 20 কিলোমিটার বেগে পশ্চিমমুখী হয়ে এগোচ্ছিল এটি। সে সময় বাতাসের বেগ ছিল ঘন্টায় প্রায় 149 কিলোমিটার। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতি ঘন্টায় 170 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলেও জানায় দপ্তরটি। ঘূর্ণিঝড়টি নিয়ে বাসিন্দাদের মধ্যে রীতিমতো দেখা দিয়েছে ব্যাপক আতঙ্ক। ঝড় এখনো আঘাত হানেনি, তবে এটা খুবই ভয়ঙ্কর। ওপরের তলা থেকে নিচে তাকালে দেখতে পাচ্ছি প্রায় 2 মিটার উঁচু ঢেউ উঠেছে। চারপাশের রাস্তাগুলো পানিতে ডুবে গেছে। ভাবতেই ভয় লাগছে ঝড়টা আসতে এখনো 5-6 ঘন্টা বাকি। ভিয়েতনাম কর্তৃপক্ষ ঘূর্ণিঝড়ের আঘাতের আশঙ্কায় উপকূলীয় অঞ্চল থেকে 5,86,000-এরও বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় 7টি উপকূলীয় প্রদেশে মাছ ধরার নৌকার উপরও আপাতত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রায় 60,000 নৌকা এবং 2,49,000 জেলেকে ঘূর্ণিঝড় সম্পর্কে সতর্ক করা হয়েছে। 22টি ফ্লাইট বাতিল করেছে দেশটির জাতীয় বিমান সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স। এই ঘূর্ণিঝড়ের ফলে ভিয়েতনামে বিপুল পরিমাণ ধান, ফল ও রাবার ক্ষেত ক্ষতির মুখে পড়েছে। মাছের ঘেরগুলো রয়েছে ঝুঁকিতে। দেশটির জলাধারগুলো 80% বেশি ভরে থাকায় বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত সরিয়ে নেওয়ার পাশাপাশি বাঁধগুলো মজবুত করা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা চালু রাখার নির্দেশ দিয়েছেন। দক্ষিণ চীন সাগরে এটি এবছরের 5ম ঘূর্ণিঝড়। সরকারি কর্মকর্তাদের ধারণা, গেল বছর আঘাত হানা ইয়াগের মতোই শক্তিশালী হতে পারে এবারের কাজিকি। গত বছর ইয়াগির আঘাতে প্রায় 300 জনের মৃত্যু হয়েছিল এবং $3.3 বিলিয়ন সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে চীনের হাইনান দ্বীপেও। পর্যটন নগর সানিয়ায় শপিং মল, রেস্তোরাঁ, সুপারমার্কেট ও গণপরিবহন বন্ধ করে দেয়া হয়েছে। সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। এমনকি হাইকো শহরের 3টি বন্দরও বন্ধ ঘোষণা করা হয়েছে। মাত্র 3 দিনে এক গ্রামের জীবন এলোমেলো করে দিল ইসরায়েলি সেনারা। পশ্চিম তীরের আল মুগাইর গ্রামে 3000-এর বেশি জলপাই গাছ কেটে ফেলা হয়েছে, যা ছিল গ্রামবাসীর একমাত্র জীবিকা। প্রায় 4000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। একজন ইসরায়েলি নাগরিক গুলিবিদ্ধ হলে সেনারা সেই গ্রামে অভিযান চালায়। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি তারা কৃষিজমিও ধ্বংস করে। স্থানীয় গণমাধ্যম বলছে প্রায় 500 একর জমির ক্ষতি হয়েছে। সবচেয়ে বড় আঘাত আসে জলপাই গাছে। 3100-টির বেশি গাছ উপড়ে ফেলা হয়। পশ্চিম তীরের কৃষকদের জীবনের মূল ভরসা এই জলপাই গাছ। এখানকার অন্তত 1 লাখ পরিবার জলপাই চাষের উপর নির্ভরশীল। শুধু খাবারের তেল নয়, জলপাই কাঠ আর ফল বিক্রি করেই চলে তাদের সংসার। এক একটি গাছ বহু প্রজন্ম ধরে পরিবারের আয়ের উৎস হয়ে থাকে। 3000 জলপাই গাছ ধ্বংসের অর্থ কয়েক কোটি টাকা মূল্যের সম্পদ একসাথে হারিয়ে যাওয়া। ইসরায়েলি বাহিনী বলছে নিরাপত্তার কারণে গাছ কাটা হয়েছে, কিন্তু ফিলিস্তিনিরা মনে করছেন আসল উদ্দেশ্য জমি দখল আর মানুষকে উচ্ছেদ করা। বিশেষজ্ঞদের মতে 1967 সাল থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 10 লাখেরও বেশি জলপাই গাছ ধ্বংস করা হয়েছে পশ্চিম তীরে। জলপাই শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি ফিলিস্তিনিদের সংস্কৃতি ও প্রতিরোধের প্রতীকও। কয়েকশো বছরের পুরনো গাছও এখানে ছিল, যেগুলোর বাজার মূল্য এক একটি $8,000 পর্যন্ত। তাই এই ধ্বংস শুধু অর্থনৈতিক নয়, ঐতিহ্য ও একটি জাতির ইতিহাস ধ্বংস করার সমান। রাস্তায় গান বাজিয়ে উচ্চ গতিতে গাড়ি চালাচ্ছেন পরিবহন মন্ত্রী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার মুখে পড়েন তিনি। অতঃপর সেই মন্ত্রীকে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা, এমনকি ক্ষমাও চাইতে হয় জনগণের কাছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে তুরস্কের পরিবহন মন্ত্রী আব্দুল কাদির উরালো ওলুর সাথে। আঙ্কারা নিগডে হাইওয়েতে ঘন্টায় 225 কিলোমিটার গতিতে গাড়ি চালাচ্ছিলেন তিনি, অথচ ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা হল 140 কিলোমিটার। মন্ত্রী নিজেই সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনার ঝড়।
এরপর ট্রাফিক পুলিশ নিয়ম ভঙ্গের কারণে তাকে জরিমানা করেন ৯,২৬৭ তুর্কি লিরা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,৫০০ টাকা। সমালোচনার চাপে জরিমানার স্লিপ পোস্ট করে ক্ষমা চান তুরস্কের এই পরিবহন মন্ত্রী। এমনকি ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন বলেও জানান তিনি। দায়িত্বশীল পদে থেকে নিজের ভুল স্বীকার করে জরিমানা দেয়া এবং ক্ষমা চাওয়ার বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন নেটিজেনরা। বিশেষ করে একজন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি যে আইনকে সম্মান করেছেন এবং নিজের ভুল স্বীকার করে জরিমানা দিয়েছেন, সেটি আইনের প্রতি তার শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল উদাহরণ। আমেরিকার চাপিয়ে দেওয়া ৫০% শুল্ক ফাঁকি দিতে এক চমকপ্রদ পরিকল্পনা করেছে একটি চীনা তামার তার উৎপাদনকারী কোম্পানি। আমেরিকায় তাদের তৈরি নতুন কারখানা যেন সোনার ডিম পাড়া হাঁস। ওই কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দাবি, তাদের কারখানা এখন শুল্কের ঢেউয়ের আঘাত থেকে নিরাপদ আশ্রয় আছে। ওয়েলাসেন্ট নামের এই চীনা কপারের ফ্ল্যাট ওয়্যার বা তার প্রস্তুতকারী কোম্পানি গত বছরের শুরুতেই টেক্সাসের গ্র্যান্ড প্যারিসে তৈরি করেছে একটি কারখানা। এই কারখানায় আমেরিকার জন্য কপারের তার সরাসরি উৎপাদন করতে পারবে। এভাবে চায়নার কোম্পানি হলেও ৫০% শুল্ক পুরোপুরি এড়িয়ে যাওয়ার সুবিধা পাচ্ছে তারা। এই কারখানাটি চলতি বছরই চালু হবে এবং ২০২৮ সালের মধ্যে বছরে ৩,০০০ মেট্রিক টন তামার তার উৎপাদনের পরিকল্পনা রয়েছে, যার বড় ক্রেতাদের মধ্যে অন্যতম স্টেলান্সিস। অর্থাৎ প্রতি বছর প্রায় ৩,০০০ টনের এই উৎপাদনের শুরুতেই ওয়েলাসেন্টের বিদেশি আয়ের অর্ধেকেরও বেশি গড়ে তুলতে পারবে। এখানে মোট বিনিয়োগ মাত্র $১০০ মিলিয়ন। এটি একটি বিরল উদাহরণ যেখানে চীনা কোম্পানি আমেরিকার শুল্ক নীতির কারণে নিজেই লাভবান হয়েছে। তবে রাজনৈতিক ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই কারখানা পুরোপুরি সমস্যাহীন ছিল না। এপ্রিল মাসে পণ্য আমদানিতে ১৪৫% অতিরিক্ত শুল্কের কারণে প্রকল্পটি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সৌভাগ্যবশত মে মাসে আগের চুক্তি পুনঃস্থাপন হওয়ায় ওই অতিরিক্ত ৬০% খরচ এড়াতে পেরেছে তারা। বিশ্লেষকদের মতে এ ধরনের ঘটনা খুবই অনন্য এবং যদি মার্কিন চীন সম্পর্ক একটু ভালো হয় তাহলে ভবিষ্যতে আরও চীনা কোম্পানি যুক্তরাষ্ট্রে এ ধরনের বিনিয়োগ করতে পারবে।